নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। বন্ধুরা, এখন তোমরাও আমাদেরকে তোমাদের জানা বা তোমাদের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com-এ। বন্ধুরা, আজকের গল্পটি মুম্বাইতে বসবাসকারী 4 বন্ধুর সম্পর্কে, যাদের নাম যশবন্ত, তেজপাল, রাহুল এবং পবন। কারণ তারা সকলেই পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তারা 4 জনেই মুম্বাইয়ের একটি সফটওয়্যার কোম্পানিতে একই অফিসে কাজ করে। আজ আমরা আমাদের গল্পটি সেই 4 বন্ধুর একজন যশবন্তের দৃষ্টিকোণ থেকে শুনব। তাহলে আসুন আমরা এখন এই গল্পটি যশবন্তের দৃষ্টিকোণ থেকে শুনি। এখন তোমাদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই ভাবছো যে কেন আমরা এই গল্পটি সেই 4 বন্ধুর মধ্যে কেবল যশবন্তের দৃষ্টিকোণ থেকে শুনব। তাই তোমরা গল্পের শেষ পর্যন্ত শুনলে জানতে পারবে যে কেন আমরা কেবল যশবন্তের দৃষ্টিকোণ থেকেই গল্পটি শুনছি। কিন্তু গল্প শুরু করার আগে যেমনটা আমি তোমাদের সব সময় বলি যে তোমরা নিশ্চয়ই অনেক গল্প শুনেছ, কিন্তু আমি আশা করি যে আজ আমাদের গল্পটি শোনার পর তোমরা সত্যিই ভয় পাবে। আমি তোমাদের অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটি সম্পূর্ণভাবে শোনো তাহলে তোমরা সত্যি এটি অনেক উপভোগ করবে। আর যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। এইটি করলে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলি তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাই বেশি সময় না নিয়ে দ্রুত আমাদের গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম যশবন্ত এবং আমি মুম্বাইতে থাকি। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আজ আমি যে গল্পটি তোমাদের বলতে যাচ্ছি তা কয়েক মাস আগের ঘটনা, যখন আমরা 4 বন্ধু নিজেদের মধ্যে পরিকল্পনা করি যে এই শীতের ছুটিতে আমরা কোথাও বেড়াতে যাব। তখন আমাদের এক বন্ধু, যার নাম রাহুল, আমাদের বলে যে গ্রীষ্মকালে আমরা যেভাবে ঠান্ডা জায়গায় বেড়াতে যাই ঠিক একইভাবে এবার শীতকালেও আমাদের গরম জায়গায় বেড়াতে যাওয়া উচিত। এই কথা শুনে আমরা সকলেই তার সাথে একমত হয়েছি। কিন্তু এখন সবাই ভাবতে শুরু করি যে সর্বোপরি এই শীতকালে কোন জায়গাটি দেখার যোগ্য, যা মুম্বাইয়ের ঠান্ডা থেকে কিছুটা স্বস্তি দেবে। এখন আমরা বসে বসে ঠিক এই পরিকল্পনাই করছি। তখনই পবন আমাদের বলে যে আমার মনে একটা জায়গা আছে যা এই শীতকালে বেড়াতে যাওয়ার যোগ্য। যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো আমি তোমাদের তার সম্পর্কে বলবো। আমরা যখন তাকে বলতে বলি তখন সে আমাদের বলে যে আমাদের রাজস্থানে যাওয়া উচিত এবং রাজস্থানের কুলধারায় যাওয়া উচিত। কারণ আমি ইন্টারনেটে কুলধারা সম্পর্কে অনেক শুনেছি, আর আমি শুনেছি যে সেই জায়গাটি ভুতুড়ে এবং এটি বিশ্বের সবচেয়ে ভৌতিকপূর্ণ জায়গাগুলির মধ্যে একটি। প্রচুর সংখ্যক মানুষ সেখানে বেড়াতে যায় এবং সেই জায়গাটি এখনও অনেক রহস্যে ভরা।
এই কথা শুনে তেজপাল নামে আমাদের এক বন্ধু আমাদের বলে যে, আরে তুই কি পাগল হয়ে গেছিস? আমরা কোনো ভুতুড়ে জায়গায় ঘুরতে যাব না। যদি আমাদের ভ্রমণে যেতেই হয় তাহলে চলো এমন একটা জায়গায় যাই যেখানে সেই জায়গাটি দেখতে মজা লাগে। তেজপালের এই কথা শুনে আমরা তিনজনই তাকে বলি যে, তেজপাল, ও ঠিক কথাই বলছে, আমাদের অন্য কোথাও বেড়াতে যাওয়া উচিত। আমরা সবসময় ধর্মীয় স্থান এবং অন্যান্য স্থানে বেড়াতে যাই, কেননা আমরা এবার কুলধারায় ভ্রমণে যাব। কারণ শীতকালে সেই স্থানটি পরিদর্শন করা এত সহজ, এখন আবহাওয়া সেই স্থানটি পরিদর্শনের জন্য উপযুক্ত, তাহলে আমরা কেন ওখানে ভ্রমণে যাব না? আমরা যখন তার উপর অনেক চাপ প্রয়োগ করি তখন সে আমাদের প্রস্তাবে রাজি হয়, কিন্তু আমরা জানতাম না যে আমরা তার উপর এত চাপ প্রয়োগ করে এবং তাকে কুলধারায় যেতে রাজি করিয়ে একটি বড় ভুল করেছি। এবং আমাদের কোনো ধারণা ছিল না যে তাকে এই ভুলের জন্য এত বড় শাস্তি ভোগ করতে হবে, এবং আমাদের কোনো ধারণা ছিল না যে কুলধারা ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের জীবনে কত বড় ভুল করেছি। ভবিষ্যতে আমাদের কি হতে চলেছে তাও আমাদের কোনো ধারণা ছিল না। এখন পরের দিন সন্ধ্যায় আমরা আমাদের সমস্ত জিনিসপত্র প্যাক করে মুম্বাই থেকে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বন্ধু রাহুলের নিজস্ব গাড়ি আছে, তাই আমরা তার গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমরা এমন একটি জায়গা ঠিক করেছিলাম যেখানে আমরা 4 বন্ধু এক জায়গায় জড়ো হব এবং তারপর রাহুলের গাড়িতে একসাথে বের হব। পরের দিন নির্ধারিত সময়ে আমরা মুম্বাই থেকে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিলাম। যখন আমরা রাজস্থানের কুলধারার কাছে পৌঁছলাম সেদিন প্রায় সন্ধে হয়ে গেছিল। সেই কারণেই আমরা সেদিন কুলধারা যেতে পারিনি, কারণ আমরা শুনেছিলাম যে বিকেল 5টার পরে কাউকে ঘুরতে যেতে দেওয়া হয় না, কেবল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঘোরাফেরা করতে পারে। সেই কারণেই সেদিন আমরা একটি হোটেলে ছিলাম। কিন্তু হোটেলে থাকার পর রাতে আমরা পরিকল্পনা করতে শুরু করি যে আমরা যদি কুলধারা দেখতে এসে থাকি তাহলে এখান থেকে আমরা কি নতুন অভিজ্ঞতা নেব। তখন আমাদের বন্ধু পবনের মন খুব বেশি কাজ করছিল। সেই কারণেই সে আমাদের বলল যে আমরা কেন কুলধারায় যাব না, এবার আমাদের সত্যিকার অর্থে ভূত দেখতে যাওয়া উচিত। যখন সে আমাদের এই কথা বলল আমরা তাকে জিজ্ঞাসা করলাম তার অর্থ কি। আমরা কিছুই বুঝতে পারছিলাম না, তাই সে আমাদের বলল যে আমরা সকালে কুলধারায় বেড়াতে যাব, কিন্তু সন্ধ্যায় সেখান থেকে আর ফিরে আসব না। রক্ষীরাও কাউকে খুব একটা খোঁজ করে না, তারা কেবল একবার ঘুরে ফিরে আসে এবং সময় শেষ হওয়ার সাথে সাথে তারা ফিরে এসে গেট বন্ধ করে দেয়। আর রক্ষীরা ভিতরে এলে আমাদের এমন এক জায়গায় লুকিয়ে পড়তে হবে যেখানে রক্ষীরা আমাদের দেখতে পাবে না, এবং আমরা সেদিন সারা রাত কুলধারার ভিতরে থাকব এবং দেখব যে সত্যি কোনো ভূত আছে কিনা, নাকি এই সবই কেবল একটি গুজব। এখন পবনের কাছ থেকে এই কথা শুনে তেজপাল আবার খুব ভয় পেয়ে যায় এবং সে বলে যে দেখো, আমি তোমাদের সাথে কোথাও ঘুরতে যাচ্ছি না, আমি এখানে থাকব এবং তোমরা সবাই ঘুরে ফিরে আসো। যদি আমি যাই তাহলে আমি রাতে কোথাও থাকব না। এখানে আসার পরিকল্পনা করার সময় যা ঘটেছিল ঠিক এখন তাই ঘটল। আমরা তাকে রাজি করিয়ে এবং সে রাতে আমাদের সাথে যেতে রাজিও হয়। সেদিন সকালে আমরা কুলধারার ভেতরে যাই। আমরা আমাদের সাথে কোনো গাইড রাখিনি, কারণ যদি আমাদের সাথে কোনো গাইড থাকতো তাহলে রাতে আমাদের থাকা সম্ভব হতো না। তাই আমরা কোনো
গাইডের সাহায্য নিইনি। আসলে আমরা সকালে কুলধারার ভেতরে প্রবেশ করেছিলাম। এখন আমরা ধীরে ধীরে ভেতরে যাচ্ছিলাম, কিন্তু একটু ভেতরে যাওয়ার সাথে সাথেই আমরা জানি না তেজপালের কি হতে শুরু করলো। সে খুব ভয় পেতে শুরু করে এবং সে আমাদের কাছ থেকে পালিয়ে যেতে শুরু করে। সে বলেছিল যে তোমরা আরো দূরে ঘুরে বেড়াও, আমি ফিরে যাচ্ছি। কিন্তু আমরা তাকে বললাম যে তুমি যদি আমাদের সাথে এসে থাকো তাহলে আরো যেতে সমস্যা কি? আর এখন তো দিনের বেলা, এখন তো রাত নয় যে তুমি এত ভয় পাচ্ছ, আর বাকিরাও এখানে ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা কুলধারার ভেতরে ঘুরে বেড়াতে প্রায় 2 থেকে 3 ঘন্টা কেটে গেছে এবং আমরা জানি না তেজপাল কি দেখেছে যে আমাদের বলে যে আমি এখানে এক মুহূর্তও থাকতে চাই না, আমি এখনই এখান থেকে ফিরে যাচ্ছি। তাই তাকে বোঝার জন্য আমরা মাটির উপর একটি জায়গায় বসলাম এবং আমরা যেখানে বসেছিলাম সেটি ছিল একটি বাবলা গাছ এবং আমরা 4 বন্ধুই সেই গাছের নিচে তার ছায়ায় বসেছিলাম। যখন আমরা তেজপালকে ভয় পাওয়ার কারণ জিজ্ঞাসা করলাম, সে বলল যে আমি জানি না, আমার মনে হচ্ছে যেন আমাদের চারপাশে কেউ আছে যে ক্রমাগত আমাদের অনুসরণ করছে এবং আমরা যখন সেই গেটে প্রবেশ করলাম তখন থেকে সে আমাদের অনুসরণ করছে। বারবার পিছনে ফিরে তাকালে আমি কাউকেই দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা এগিয়ে যেতে শুরু করার সাথে সাথেই আমার মনে হচ্ছে যেন সে কোথাও লুকিয়ে আমাদের উপর নজর রাখছে। তারপর আমি তাকে বলি যে আরে তেজপাল, এরকম কিছুই ঘটে না, এটা তোমার মনের ভুল একটা ধারণা। আর যদি এখানে এরকম কিছু ঘটে তাহলে কেন শুধু তোমার সাথেই হবে? এখানে আমরা আরও 3 জন মানুষ রয়েছি, আমাদের সাথে এরকম কিছুই ঘটছে না। তেজপালকে এই কথা বলার সময় আমি সেখানে একটি ছোট রসিকতা করি এবং তাকে হাসানোর জন্য আমি চারিদিকে মুখ ঘুরিয়ে জোরে জোরে বলি যে যদি এখানে কোনো ভূত ভাই বা কোনো জিনিসের আত্মা থাকো তাহলে তা কেবল তেজপালেরই দেখা উচিত নয়, বরং আমাদেরও ভয় দেখাও, কারণ আমরা আমাদের প্রিয় বন্ধুকে এভাবে একা ভয় পেতে দেখতে পারি না। আমি মজা করে কথাটা বলেছিলাম তেজপালকে একটু ভালো বোধ করানোর জন্য, কিন্তু আমার কোনো ধারণা ছিল না যে আমি এত জোরে কথা বলে আমার জীবনের একটা বড় ভুল করে ফেলেছি। আর এটা বলার পর আমার কি হবে তা আমার কোনো ধারণা ছিল না। এরপর আমরা এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমরাও কিছুক্ষণ আগে তেজপাল আমাকে যা বলেছিলেন তার মতোই কিছু একটা অনুভব করলাম। আর আমি শুধু এটা অনুভবই করিনি, বরং চোখের সামনেও এরকম কিছু দেখতে পাই। আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম তখন দূর থেকে একজনকে হেঁটে যেতে দেখতে পেলাম। সে তার পুরো শরীরে কাপড় পরেছিল। তখন আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এখন আমার সাথে অনেকবার এমন হচ্ছিল যে সে মাঝে মাঝে আমার চোখের সামনে চলে আসতো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন আমি তাকে মনোযোগ সহকারে দেখতাম, সে যাই হোক না কেন সে আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যেত। এখন এই ঘটনার সাথে সাথে আমার খুব ঠান্ডা লাগতে শুরু করে। যখন আমার ঠান্ডা লাগছিল তখন আমি বুঝতে পারছিলাম না যে এই গরম জায়গায় আমার এত ঠান্ডা লাগছে কেন, কিন্তু আমি আমাদের বন্ধুদের এই বিষয়ে কিছুই বলছিলাম না, কারণ আমি ভেবেছিলাম যদি আমি আমাদের বন্ধুদের বলি তাহলে তারা ভাববে যে আম্মু তেজপালের মতো ফাট্টু। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং নিয়ম অনুসারে আমাদের ফিরে আসার সময় হয়েছে, কিন্তু আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে চলে যাওয়ার সময় হলেই আমরা কোথাও লুকিয়ে পড়ব। ওখানে অনেক ধ্বংসপ্রাপ্ত বাড়ি ছিল, যার মধ্যে আমরা একটি বাড়িতে লুকিয়েছিলাম। সেই ঘরে বসে রাহুল আমাদের বলে, বন্ধুরা
আমার খুব খিদে পেয়েছে, তোমাদের যা কিছু খাবার আছে বের করে নাও। এরপর আমরা সবাই তেজপালকে বলি, তোমার ব্যাগে যা কিছু আছে বের করে সবাইকে দাও। তেজপাল ব্যাগ খোলার সাথে সাথেই সে হতবাক হয়ে যায়। ব্যাগের চেইন খোলার সাথে সাথেই তার চোখ বড় বড় হয়ে যায় এবং মুখ সম্পূর্ণ খোলা থাকে। আমরা যখন তার মুখের অভিব্যক্তি দেখি তখন আমরা তাকে জিজ্ঞাসা করি, তেজপাল, কি হয়েছে? তুমি এভাবে কেন দেখছো? তারপর সে কিছু বলে না, বরং ব্যাগটি আমাদের দিকে ঘুরিয়ে দেয়। আমরা তিনজনই যখন সেই ব্যাগের দিকে তাকালাম তখন আমরাও হতবাক হয়ে গেলাম। কিন্তু তারপর আমরা ভাবলাম যে তেজপাল এইসব করেনি। আসলে তেজপালের ব্যাগে 3-4টি কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল এবং তার সাথে অনেকগুলি চিপসের প্যাকেটও ছিল, যা আমরা আমাদের সাথে করে নিয়ে এসেছিলাম। কিন্তু তেজপাল এবং আমি ব্যাগটি খোলার সাথে সাথেই দেখতে পেলাম যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলিতে কেবল সামান্য কোল্ড ড্রিঙ্কস অবশিষ্ট রয়েছে। বোতলগুলো দেখে মনে হচ্ছিল কেউ যেন ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে বোতলগুলো থেকে ঠান্ডা পানীয় পান করেছে এবং ব্যাগ থেকে বের করার জন্য সেগুলোকে খুব আঁচড়ে ফেলেছে। তারপর বোতলগুলো মনোযোগ দিয়ে দেখার পর দেখতে পেলাম বোতলগুলোর উপর কিছু চিহ্ন দেখা গেছে, যা কারো নখের চিহ্নের মতো, এবং সেই চিহ্নগুলো বোতলগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। সেই চিহ্নগুলো কেবল একটি বোতলে নয়, সব বোতলেই ছিল। এর সাথে আরও ভয়ঙ্কর বিষয় হলো সেই ব্যাগ থেকে চিপসের পুরো প্যাকেটগুলো উধাও ছিল। এখন এই জিনিসটা দেখে আমরা প্রথমে ভাবি যে তেজপাল হয়তো আমাদের পিছনে এইসব ঠান্ডা পানীয় পান করেছে। কিন্তু যখন আমরা তাকে এই কথা বলি তখন সে আমাদের বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমার গলা তোমার চেয়ে শুকনো। তারপর বলে যে একজন মানুষ একসাথে 4 বোতল ঠান্ডা কি করে পান করতে পারে। এখন আমরা এই বিষয় নিয়ে তর্ক করছিলাম। হঠাৎ পবন চিৎকার করে উঠল এবং চিৎকার করতে করতে সে তার মাথার চুলের দিকে তাকাচ্ছিল। আসলে আমি আপনাকে বলতে ভুলে গেছি যে আমাদের বন্ধু পবন মেয়েদের মতো তার চুল কাঁধ পর্যন্ত রাখত, অর্থাৎ তার চুল আমাদের চেয়ে অনেক লম্বা ছিল। মেয়েদের যেমন লম্বা চুল থাকে তেমনি সেও তার চুল কাঁধ পর্যন্ত রাখত। কিন্তু পবন যখন চিৎকার করে তখন আমরা তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করি, কি হয়েছে? তখন সে আমাদের বলে যে কেউ আমার চুল পিছন থেকে পুড়িয়ে দিয়েছে। আমরা যখন তার চুলের দিকে তাকাই তখন মনে হচ্ছিল যেন চুলগুলো পিছন থেকে সামান্য পুড়ে গেছে এবং শুধু পিছনের চুলগুলোই পুড়ে গেছে, সামনের চুলগুলো পুড়ে যায়নি। এখন এই জিনিসটা দেখে আমাদের মনে হলো এখানে কিছু একটা সমস্যা আছে এবং রাতে এখানে থাকার পরিকল্পনা করে আমরা একটা বড় ভুল করে ফেলেছি। এই জিনিসটা বুঝতে পারার সাথে সাথেই আমরা ঠিক করে ফেললাম যে আমরা এখান থেকে এখনই ফিরে যাব। কিন্তু ততক্ষণে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমাদের সাথে এমন একটা নয় 2টো দুর্ঘটনা ঘটে গিয়েছিল, যেগুলো কিভাবে ঘটেছিল তা আমরা কিছুই জানতাম না। যখন আমরা সেখান থেকে ফিরে আসলাম তখন আমাদের চারপাশে অন্ধকার ছিল এবং এখন আমাদের প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে মূল গেটের দিকে ফিরে যেতে হয়েছিল, যেখানে পৌঁছাতে আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগলো। এখন আমরা ফিরে আসছি ঠিক তখনই আমরা একটি বাবলা গাছ দেখতে পেলাম, যার নিচে আমরা বিকেলে বসেছিলাম এবং আমি বলেছিলাম যে এখানে যদি কোনো ভূত থাকে তাহলে তা কেবল তেজপালকে নয়, আমরা সবাই যেন দেখতে পাই। সেই রাতের অন্ধকারে আমরা যখনই সেই বাবলা গাছের কাছে পৌঁছালাম তখনই আমরা সেখানে কিছু একটা দেখতে পেলাম, যা দেখার পর আমাদের 4 জনের পায়ের তলা থেকে মাটি সরে গেল
এবং আমরা কাঁপতে লাগলাম। আসলে সেই বাবলা গাছের কাছে পৌঁছানোর সাথে সাথেই আমরা দেখতে পেলাম যে আমাদের বন্ধু পবনের মাথা সেই বাবলা গাছে ঝুলছে, অর্থাৎ পবনের মাথাটি সেই বাবলা গাছে মাথার চুলের সাথে ঝুলছে। এটা দেখে মনে হচ্ছিল যেন কেউ এটা কেটে ওখানে ঝুলিয়ে দিয়েছে, কিন্তু সেই সময় সেই মাথার চোখ সম্পূর্ণ খোলা ছিল এবং চোখগুলো লাল হয়ে জ্বলছিল, এবং সেই চোখের লালচে ভাবের কারণে আমরা দূর থেকে সেই মাথাটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু ওই জিনিসটা দেখে আমাদের চারজনের মধ্যে পবনের অবস্থা সবচেয়ে খারাপ হয়ে গেল, কারণ সে তখন আমাদের সাথে জীবিত অবস্থায় দাঁড়িয়েছিল। ওই জিনিসটা দেখে আমরা আর কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ ওই জিনিসটা দেখার পর আমরা বুঝতে পারি যে এখন এখানে আমাদের সাথে কিছু ঘটতে পারে এবং এই জায়গাটা আমাদের জন্য মোটেও ভালো নয়। আমরা সেখান থেকে পালাতে যাচ্ছিলাম, হঠাৎ করেই বাবলা গাছে ঝুলন্ত পবনের মাথাটি জীবিত ব্যক্তির মতো কথা বলতে শুরু করে, এবং যখন সে বলছিল তখন এটি পবনের কণ্ঠস্বর ছিল না, বরং এটি ছিল ভিন্ন একটি কণ্ঠস্বর। আর সেই কণ্ঠস্বরটি ছিল শিশুর কণ্ঠস্বরের মতো। এটি আমাদের বলছিল যে তোমরা রাতে এখানে থেকে অনেক বড় ভুল করেছো। তোমরা আমাদের পৃথিবীতে হস্তক্ষেপ করেছো এবং তোমরা এখান থেকে যত দূরেই পালাও না কেন, এর জন্য তোমাদের সম্পূর্ণ শাস্তি ভোগ করতে হবে। আমাদের এই কথা বলার পর হঠাৎ পবনের মাথায় চোখ বন্ধ হয়ে যায় এবং মাথার চুলের কাছে সেই বাবলা গাছ থেকে ঝুলন্ত সেই মাথাটি হঠাৎ পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে এটি বলের মতো গড়িয়ে আমাদের দিকে আসতে শুরু করে। এটি দেখে আমরা তৎক্ষণাৎ আতঙ্কে মূল ফটকের দিকে দৌড়াতে শুরু করি। আমরা অর্ধেক পথ পেরিয়ে এসেছি, হঠাৎ এমন কিছু দেখতে পেলাম যার ফলে আমাদের পা থেমে গেল। সেই সময় আমরা দেখতে পেলাম যে পবনের মাথা আমাদের পিছনে ঝুলছে, কিন্তু এখন আমাদের চোখের সামনে পবনের নিচের অংশ রাস্তার মাঝখানে পড়ে আছে, অর্থাৎ তার শরীরের মুখ নিচু করে ঝুলছে এবং তার মাথা অনুপস্থিত। জিনিসটা দেখার সাথে সাথে আমরা খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু হঠাৎ আমার চোখ আমাদের দিকে ঘুরে গেল এবং যখনই আমি আমাদের দিকে তাকালাম তখনই দেখলাম যে সেখানে মাত্র আমরা তিনজন, অর্থাৎ আমরা একসাথে চারজন ছিলাম, কিন্তু এখন মাত্র তিনজন। যখন আমি মনোযোগ দিয়ে তাকালাম তখন দেখলাম যে তেজপাল সেখানে নেই, সে সেখান থেকে নিখোঁজ। এই জিনিসটা দেখার সাথে সাথেই আমি রাহুল এবং পবনকে বলি যে তেজপাল কোথায় গেল, সে এখনই তো আমাদের সাথে ছিল। তখনই পিছন থেকে একটা জোরে চিৎকার শোনা যাচ্ছিল এবং এটা শুনে আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে সেই সময় আমরা কেবল আমাদের জীবন বাঁচানোর কথা ভেবেছিলাম, এবং এর ফলে আমরা আবার মূল ফটকের দিকে দৌড়াতে শুরু করলাম। কিন্তু মূল ফটকের কাছে পৌঁছানোর সাথে সাথেই আমরা আবার সেখানে কিছু দেখতে পেলাম যা আমাদের অনেক অবাক করে দিল। আসলে মূল ফটকে পৌঁছানোর সাথে সাথেই আমরা দেখতে পেলাম যে তেজপাল প্রধান ফটকে আমাদের জন্য অপেক্ষা করছে, এবং আমরা যখন সেখানে পৌঁছালাম তখন সে অদ্ভুতভাবে আমাদের দিকে চিৎকার করে বলল, আরে তোমরা কোথায় ছিলে? আমি এতক্ষণ ধরে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। যখন তোমরা জানো যে জিনিসটা তোমাদের জন্য ঠিক নয়, তাহলে তোমরা কেন সেখানে গিয়েছিলে? তেজপালের মুখ থেকে এই কথা শোনার সাথে সাথেই আমি তাকে বললাম, তেজপাল তুমি এত তাড়াতাড়ি এখানে কিভাবে পৌঁছে গেলে? যখন আমি তেজপালকে এই কথা জিজ্ঞাসা করলাম তখন সে অদ্ভুতভাবে আমার উপর রেগে গেল। তারপর আমি বললাম, আমাদের এই সময়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত, আর তারপরে আমরা একই কাজ করি। আমরা প্রধান ফটক থেকে বের হই না, বরং আমরা প্রধান ফটকের একটু পাশে যাই, কারণ আমরা যদি প্রধান ফটক থেকে বেরিয়ে যেতাম তাহলে প্রহরীরা আমাদের দেখতে পেত
এবং তারপর আমাদের উপর একটি বড় জরিমানা করত, অথবা এটা সম্ভব যে জরিমানা আরোপের সাথে সাথে সে আমাদের বিরুদ্ধে অন্য কোনো আইনি ব্যবস্থা নিত। তাই আমরা পাশ থেকে প্রহরের চোখ এড়িয়ে বেরিয়ে এসেছিলাম। আমরা এখন সেই হোটেলে পৌঁছেছি যেখানে সকালে আমরা 4 জন ছিলাম, কিন্তু আমরা এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আলাদা ঘরে থাকার পরিবর্তে আমরা 4 জনের জন্য একটি মাত্র ঘর নিয়েছিলাম। সেই রাতে আমাদের কেউ ঘুমায়নি, বরং আমরা 4 জনেই জেগেছিলাম। আমরা যখন সেই ঘরে ছিলাম তখন আমি তেজপালের আচরণ ঠিক অন্যরকম দেখতে পাচ্ছিলাম। আমরা 3 জনই জেগেছিলাম। সে আমাদের থেকে দূরে বসেছিল এবং চুপচাপ আমাদের দিকে তাকিয়েছিল। সেই রাতটা ভয়েই কেটে গেল এবং পরের দিন সকালে আমরা মুম্বাই ফিরে এলাম। কিন্তু মুম্বাই ফিরে আসার সাথে সাথেই আমাদের সাথে এমন ঘটনা ঘটতে থাকলো যা আমি স্বপ্নেও ভাবিনি যে এমন কিছু ঘটতে পারে। আসলে সেখান থেকে ফিরে আসার 1 সপ্তাহ পর আমার কাছে ভোরবেলায় একটি ফোন আসে এবং যখন আমি ফোনটি ধরি তখন আমি জানতে পারি যে গত রাতেই আমার বন্ধু পবন তার বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবং সে আমাদের চিরতরে ছেড়ে চলে গেছে। এই কথা শোনার সাথে সাথেই মনে হয়েছিল যেন আমার শরীর থেকে সমস্ত সাহস বেরিয়ে গেছে এবং এই খবরটি শোনার সাথে সাথেই আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সেই সময় সেই খবরটি শোনার সাথে সাথেই আমার মনে প্রথম যে জিনিসটি এসেছিল তা হলো যে আমরা যেখানে বেড়াতে গিয়েছিলাম সেখানে কি এমন কোনো ঘটনা ঘটেছে যা এই সব করছে। এবং এই চিন্তাটি আমার মনে আসার সাথে সাথেই আমি আমার বাবা মাকে সেই ঘটনা সম্পর্কে সব কিছু বলি এবং আমার মুখ থেকে এই কথা শুনে বাবা আমাকে বললেন যে আমাদের আজই আমাদের প্রত্যেক গ্রামে যেতে হবে, কারণ সেখানে হনুমানজির একটি খুব বড় মন্দির আছে এবং আমি ছোটবেলা থেকেই সেই মন্দিরের অনেক অলৌকিক ঘটনা দেখেছি। আমি নিশ্চিত যে আমরা যদি সেখানে গিয়ে সেখানকার পণ্ডিতজিকে আমাদের সমস্যাটি বলি তাহলে আমরা এই জিনিসটি এড়াতে পারবো। অন্যথায় আগামীকাল তোমার সাথেও কিছু ঘটতে পারে এবং আমরা চাই না যে আমাদের একমাত্র সন্তানের সাথেও এমন কিছু ঘটুক। সেদিন রাত্রেই আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু রাতে যখন আমরা আমাদের গাড়িতে করে গ্রামে যাচ্ছিলাম তখন আমি গাড়ি চালাচ্ছিলাম। আমার বাবা আমার পাশের সিটে বসেছিলেন এবং মা পেছনের সিটে বসেছিলেন। কিন্তু সেই সময় গাড়ি চালানোর সময় আমি জানি না আমার কি হয়েছিল, আমার মনে অনেক দুশ্চিন্তা আসতে থাকে। আমার মনে হতে থাকে যে বেঁচে থাকার কোনো অর্থ নেই এবং যখন আমি গাড়ি চালাচ্ছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমার এই গাড়িটি সামনের ট্রাকে ধাক্কা দেওয়া উচিত আর আমার এখানেই মরে যাওয়া উচিত। জানি না এই চিন্তাটা বারবার আমার মনে আসছিল। একবার কিংবা দুবার পুরো গতিতে গাড়ি চালিয়েছিলাম, এমনকি ট্রাকের দিকেও ছুটে গিয়েছিলাম। কিন্তু তারপর বাবা আমাকে থামিয়ে বললেন, যশবন্ত কি করছো, গাড়িটা আস্তে চালাও। বাবা যখনই এই কথাটা বলল তখনই আবার সেই চিন্তাগুলো আমার মন থেকে কিছুক্ষণের জন্য দূরে চলে যেতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর আবার একই জিনিস আমার মাথায় আসতে শুরু করলো। তারপর আমি বুঝতে পারলাম যে যদি আমি ক্রমাগত গাড়ি চালাতে থাকি তাহলে সত্যি কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে। তাই আমি বাবাকে বললাম যে আমি গাড়ি চালাতে পারবো না। এই কথা বলে আমি একটা জায়গায় গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামতে শুরু করলাম, কিন্তু নামার সময়ও আমার মনে এমন চিন্তা আসছিল যে যশবন্ত তুমি গাড়ি থামিয়েছো, তোমাকে গাড়ি চালাতেই হবে এবং এই গাড়িটা এগিয়ে নিয়ে গিয়ে খাদে ফেলতে হবে অথবা ট্রাকে ধাক্কা দিয়ে এখানেই মারা যেতে হবে। কিন্তু কোনোভাবেই আমি সেই ভাবনাগুলো নিয়ন্ত্রণ করে গাড়ি থেকে নেমে আমি আমার বাবার সিটে গিয়ে বসি এবং এখন আমরা ওই জায়গা থেকে বেরিয়ে এসেছি। কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমার বাবা গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু হঠাৎ আমি জানি না
কি হয়ে যায় যে বাবা খুব জোরে ব্রেক লাগায় এবং এত জোরে ব্রেক লাগায় যে গাড়ির সামনের কাচে চির ধরে যায়। বাবা যখন এভাবে ব্রেক লাগালো তখন মা হঠাৎ বাবার উপর রেগে যান যে কেউ কি এভাবে ব্রেক লাগায়, বড় দুর্ঘটনা ঘটতে পারত। তখন বাবা বলেন যে আমরা আজ ঈশ্বরের কৃপায় বেঁচে গেছি, নাহলে এমন কিছু ঘটছিল যে আমরা আজ পালাতে পারতাম না। তারপর আমি বাবাকে জিজ্ঞাসা করি যে তুমি এভাবে ব্রেক লাগালে কি হয়েছিল। তারপর বাবা আমাকে বলেন যে আমি গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ সামনে থেকে আমাদের গাড়ির দিকে একটি সাদা কাপড়ের টুকরো উড়ে এসে আমাদের গাড়ির উইন্ডোশিল্ডে আঘাত করে, যার ফলে উইন্ডশিল্ড সম্পূর্ণ সাদা হয়ে যায় এবং আমি সামনে কিছুই দেখতে পাই না। তাই আমি ব্রেক লাগাই, কিন্তু ব্রেক লাগা মাত্রই সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এখন এই ঘটনাটি ঘটার সাথে সাথে আমরা খুব ভয় পেয়ে যাই, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের পিছনে এমন কিছু আছে যা আমাদের বাবার গ্রামের সেই মন্দিরে পৌঁছাতে চায় না। তাই এই জিনিসটি আমার মনে এলো এবং আমি বাবাকে বলি যে এখনই গাড়িতে হনুমান চালিসা বাজাও, যত জোরে সম্ভব গাড়ির সব জানালা দরজা বন্ধ করে দাও। তারপর বাবা সেই একই কাজ করলো। তারপর আমরা আবার আমাদের গ্রামের দিকে যেতে শুরু করি, কিন্তু আমাদের সাথে আর কিছুই ঘটে না এবং আমরা ভোর হওয়ার আগে সেই মন্দিরে পৌঁছে যাই। সেখানে পৌঁছানোর সাথে সাথেই আমার একটা ভালো অনুভূতি হয় এবং আমার মনে যে সমস্ত দুশ্চিন্তা আসছিল সেই সমস্ত দুশ্চিন্তা এখন আমার মন থেকে বেরিয়ে গেছে। সেখানে পৌঁছানোর পর আমি পণ্ডিতজিকে পুরো ব্যাপারটা বলি এবং আমার কথা শুনে তিনি বলেন যে তোমাদের মধ্যে একটা খুব ভয়ঙ্কর ছায়া চলে এসেছে, কারণ এটি তোমাদের আত্মহত্যা করতে প্রচলিত করছে এবং যদি তোমাদের শীঘ্রই চিকিৎসা না করা হয় তাহলে তোমাদের সাথে খুব খারাপ কিছু ঘটতে পারে। তারপর বাবা সেই পণ্ডিতজির সামনে হাত জোর করে বলতে শুরু করেন যে তুমি আমার সন্তানকে বাঁচাও। তখন পণ্ডিতজি বললেন যে তোমাদের এখানে 5-7 দিন থাকতে হবে। যদি তুমি এখানে একটানা 5 থেকে 7 দিন থাকো তাহলে তোমার শরীরে একটা ভালো শক্তি প্রবাহিত হবে এবং তোমার সন্তানের মনে আসা সমস্ত দুশ্চিন্তা চিরতরে শেষ হয়ে যাবে। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখানে 1 সপ্তাহ থাকব। কিন্তু দ্বিতীয় দিন বিকেলে আমার আবার একটা ফোন আসে এবং সেই ফোন শুনে আমি সত্যি ভয় পেয়ে যাই এবং ভাবছিলাম যে এখন হয়তো আমার সাথে কিছু হতে পারে, কারণ সেই ফোনটি রাহুলের কাছ থেকে এসেছিল এবং সে আমাকে বলেছিল যে গত রাতে তেজপালও তার বাড়িতে নিজের গলায় দড়ি দিয়েছে এবং লোকেরা যখন তাকে দেখল তখন তার অবস্থা এত খারাপ ছিল যে মৃত্যুর আগে সে তার পুরো শরীরে ব্লেড দিয়ে নিজেকে কেটে ফেলেছিল এবং এর সাথে যখন তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তখন তার শরীরে একটিও কাপড় ছিল না, সে সম্পূর্ণরূপে কাপড় ছাড়াই ছিল এবং সে সেই ব্লেড দিয়ে এই সব করেছিল। এত যন্ত্রণাদায়ক মৃত্যুর কথা শুনে আমি ভেঙে পড়েছিলাম। সেই সময় আমি নিজের জন্য এতটাই চিন্তিত ছিলাম যে আমি সেখানেই কাঁদতে শুরু করলাম। আমার কান্না দেখে বাবার চোখেও জল এসে গেল, কিন্তু তারপর সেই পণ্ডিতজি আমাদের কিছুটা সাহস দিলেন এবং বললেন যে যতক্ষণ তোমরা এখানে আছো তোমরা নিরাপদে আছো এবং আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি তোমরা 1 সপ্তাহ এখানে থাকো তাহলে তোমাদের সাথে এরকম কিছুই ঘটবে না এবং সেই ছায়া চিরতরে তোমাদের ছেলের পেছন থেকে চলে যাবে। এরপরে আমরা সেইখানেই থাকি। আমরা সেখানে থেকেছি মাত্র 3 দিন হয়ে গেছে এবং সেই 3 দিন পণ্ডিতজি সেখানে ক্রমাগত যজ্ঞ করছিলেন এবং প্রতিদিন আমার কবজিতে যজ্ঞের সুতো বেঁধে দিচ্ছিলেন। তৃতীয় দিন ঠিক সন্ধ্যায় আমার ফোন বেজে উঠল এবং সেই ফোনটি বেজে ওঠার সাথে সাথেই আমি ভাবলাম যে কোথাও আরেকটি দুর্ঘটনা ঘটেছে এবং
এটি আমার ধারণার মধ্যেই ছিল, কিন্তু এবার দুর্ঘটনাটি আগের দুবারের মতো এত বড় ছিল না। এবার সেই ফোনটি রাহুলের বাবার কাছ থেকে এসেছিল এবং তিনি আমাকে বলেছিলেন যে রাহুল আজ বিকেলে কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল, যেখানে সে গুরুতর আহত হয়েছিল এবং অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখ থেকে এই কথা শোনার সাথে সাথেই আমি বাবাকে জানালাম। তারপর বাবা আমার কাছ থেকে ফোন নিয়ে রাহুলের বাবার সাথে কথা বললেন এবং ফোনে সব কিছু বুঝিয়ে দিলেন। বাবা তাকে বললেন যে যেখানেই কাছাকাছি হনুমান মন্দির আছে তুমি সেখানে গিয়ে পণ্ডিতজির কাছ থেকে একটি মন্ত্রপুত সুতো নিয়ে যাও এবং হাসপাতালে গিয়ে রাহুলের হাতে বেঁধে দাও, যাতে ভবিষ্যতে তার সাথে এমন কিছু না ঘটে। এরপরে রাহুলের বাবা তাই করলেন এবং রাহুল একটু সুস্থ হয়ে উঠলে আমরা তাকে এই মন্দিরে নিয়ে এলাম, যেখানে সেই পণ্ডিতজি 1 সপ্তাহ ধরে আমার চিকিৎসা করছিলেন। এরপর রাহুলেরও সেখানে টানা 7 দিন চিকিৎসা করা হয়েছিল এবং সেই রাত দিনে আমি রাহুলের সাথে সেখানে ছিলাম। হনুমানজির কৃপায় আজ আমরা দুজনেই নিরাপদে আছি, কিন্তু আমাদের 2 বন্ধুর মৃত্যুতে আমরা খুব দুঃখিত। মাঝে মাঝে সেই 2 বন্ধুই আমার স্বপ্নে আসে, কিন্তু যখনই সেই স্বপ্ন আসে তখন আমি খুব ভয় পাই। তো বন্ধুরা, আমি জানি যে আজকের গল্পটি তোমাদের ভালো লাগেনি, তাও আমি একই কথা বলবো যে যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা কোথা থেকে শুনছো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এখন তোমরাও তোমাদের গল্প আমাদের পাঠাতে পারো সত্যিভৌতিককাহিনী@gmail.com-এ। তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।